রোদ্দুর বাড়ির প্রাঙ্গণে পা রাখতে না রাখতে ভেতর থেকে বিকট চেঁচামেচির আওয়াজ ভেসে এলো। অথচ বিয়ের এখনো 1 সপ্তাহ বাকি। এত মানুষজনের মধ্যে ভেতরে যেতে ইচ্ছে করছে না। তার চেয়ে ভালো পাড়ার মোড়ে বারেক মামার দোকানে বসে বসে চা খাওয়া। রোদ্দুর লাগেজ নিয়ে উল্টো পথে পা বাড়াতে যাচ্ছিল। হঠাৎ উপর থেকে কেউ একজন চেঁচালো, এই রোদ্দুর দাঁড়া। রোদ্দুর পেছন ফিরল, উপরে তাকালো। উপর থেকে ছোট চাচু হাত নেড়ে ডাকছে তাকে, থামতে বলছে। উনি ফের বললেন, ওখানে থাক, আমি আসছি। ছোট কাকা চোখের আড়াল হতেই রোদ্দুর চোখ থেকে সানগ্লাস খুলে শার্টের সাথে ঝুলিয়ে রাখলো। তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ দেখে নিল। বাড়িঘর মোটামুটি ভালোই সাজানো হয়েছে। মূল অনুষ্ঠানের আগে হয়তো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। রোদ্দুরের ছোট চাচু মনোয়ার সরকার নেমে এলেন। ভাতিজাকে দেখে একগাল হাসি হেসে বললেন, না বলেই চলে এলি, বেশ করেছিস। এখন আবার যাচ্ছিস কোথায়? তোর মা চাচিরা 1 সপ্তাহ আগে থেকে তোর জন্য বেহুশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? মায়ের সাথে আমার গতকাল রাতেও কথা হলো। সিরিয়াস কিছু না, সবার একটাই আফসোস, বাড়ির ছেলে বিয়ের অনুষ্ঠান উপস্থিত থাকছে না, বিয়ের কাজকর্মে থাকছে না, কেনাকাটায় থাকছে না। রোদ্দুর হেসে বলল, এই তো চলে গেলাম। তাই এখন ওইদিকে কোথায় যাচ্ছিস? বারেক মামা চায়ের দোকানে। যাবে নাকি? বাড়িতে প্রচুর সমাগম চাচু। বাড়ির ভেতর না ঢুকে আমার মাথা ঘুরে গেছে, আর ভেতরে গেলে তো কথাই নেই। মনোয়ার সরকার তৎক্ষণাৎ বললেন, আরে বেটা, তবে দেরি করছিস কেন? চল চল, আমারও মাথা ঘুরে গেছে। 1 কাপ চা খেয়ে শরীরটাকে চাঙ্গা করে আসি। রোদ্দুর চাচুর সাথে রওনা হলো। সুখানপুর নামক এই শহরটা বেশ ছোটখাটো, মফস্বল বলা যেতে পারে। রোদ্দুর এখানে থাকে না। পড়াশোনা শেষ করে ঢাকায় নতুন চাকরিতে জয়েন করেছে। বাবা মায়ের একমাত্র আদরের ছেলে। শুধু বাবা মায়ের বললে ভুল হবে, চাচা চাচি সহ পুরো গোষ্ঠীর আদরের সে, কারণ তাদের বংশের সেই একমাত্র ছেলে। বড় চাচা অর্থাৎ ফজলুল সরকারের 4 মেয়ে, তন্নি আপু, তিন্নি আপু, তিথি আপু, তানিশা। তারপর হচ্ছে রোদ্দুরের বাবা মাহমুদ সরকার, রোদ্দুর বড় ছেলে, এবং ছোট মেয়ে রিমঝিম। সেজো চাচা অর্থাৎ মাহমুদ সরকারের 2 মেয়ে, রোদেশি আপু, যার বিয়ের অনুষ্ঠানে সে এসেছে, আর একজন ঝিলমিল রোদ্দুরের মতো। এ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ঢঙ্গি মেয়ে, যে কিনা কথায় কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে। আর একজন হচ্ছে ছোট চাচু মনোয়ার সরকার, সংসার ধর্ম পালন করা থেকে দূরে রয়েছেন। কখনো বিয়ে শাদী করবেন বলে মনেও হয় না। বয়সের আকাশ পাতাল তফাৎ থাকা সত্ত্বেও ছোট চাচুর সাথে রোদ্দুরের সম্পর্ক বন্ধুর মতো। রোদ্দুর আর ছোট চাচু বাড়ি ফিরল সন্ধ্যার পর। তখন বাড়িতে হই হুল্লোড়ের পরিমাপ কিছুটা কম। বাড়ি এসে সর্বপ্রথম মায়ের সাথে দেখা করলো। মা নীলিমা তো কান্নাকাটি করে অস্থির। রোদ্দুর এইটুকু বোঝে না এত কান্নাকাটির কি হয়েছে। এই কারণে সে সহজে বাড়ি আসতে চায় না। একবার কোনো কারণে বাড়ি এলে মা চাচিরা সহজে ছাড় দেয় না। এমনকি সে বাহিরে বের হলেও বাবা পেছনে একটা বডিগার্ড দিয়ে দিবে, মনে হয় ছোট বাচ্চা সে। মাকে থামিয়ে সে ছুটল দাদির কাছে, সেখানেও একই অবস্থা। তারপর ধীরে ধীরে সকলের সাথে দেখা সাক্ষাৎ করলো। বড় চাচির সাথে দেখাতেই আফসোস করে বললেন, আরে বাবা, আমার মেয়েগুলো এখনো একটাও শ্বশুরবাড়ি থেকে আসতে পারলো না। এতই সমস্যা তাদের। বলেছে বিয়ের আগের দিন নাকি আসবে। তুই বল, ছোট বোনের বিয়েতে বড় বোনেরা কখনো আগের দিন এসে উপস্থিত হয়? সেজো চাচি আফসোস করে বললেন, কিছু ভালো লাগে না বাপ। মেয়েটা আমার আজ বাদে কাল শ্বশুরবাড়ি চলে যাবে, আরেকজন গিয়ে শাশুড়ির বাড়িতে বসে আছে। এত করে বলছি আয় মা, ফিরে আয়। না, সে কিছুতেই আসবে না। তার নাকি বিয়ে শাড়ি গয়না পছন্দ হয় নাই। বলেছি আরো কিনে দিব, তবু আয়, আসবেই না সে। তোর ছোট চাচু আনতে গেছিল, বিদায় করে দিয়েছে। বলতো বাপ, এগুলো সহ্য হয়? মায়ের কষ্ট দুনিয়াতে কেউ বুঝে না রে। মেয়েগুলোরে মনে হয় বাতাসে খাওয়াইতে খাওয়াইতে বড় করলাম। রোদ্দুর সব চুপচাপ শোনে আর মনে মনে কপাল চাপড়ায়। বিয়ের কোণের সাথে এখনো দেখা হলো না, সে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। রোদ্দুর নিজের ঘরে এসে ফ্রেশ হলো। এই ডিসেম্বর মাসের কনকনে শীতেও ফুল স্পিডে ফ্যান দিয়ে শুয়ে পড়ল। বাড়ির মানুষের এত আফসোস ঠিক ভালো লাগছে না এই শুভ দিনে। তাই সে ফোন হাতে নিয়ে একে একে সবাইকে ফোন দিতে লাগলো। আগামীকাল যদি সকলকে বাড়ি আসার জন্য রাজি করানো যেত, তবে চাচিদের চোখে মুখের কালো ভাবটা অনায়াসে সরে যেত। আপুদের বাদ দিল। সে সরাসরি ফোন করলো দুলা ভাইয়ের।
অনুরোধ করে রাজিও করে ফেললো। শুধু বাকি রইল তিন্নি আপু। সে তার হাজব্যান্ডের সাথে লন্ডনে থাকে। ওখান থেকে সব গোছগাছ করে আসতে কমপক্ষে 1 সপ্তাহ লাগবে তাদের। তারপর বাকি রইল দেশে থাকা ঢঙ্গিটা, ওটাকে আনতে যেতে হবে। রোদ্দুর সরাসরি ফোন করলো ওকে। রিসিভ করতেই কোনো সম্বোধন ব্যতীত বলল, এই ছেমরি, এই কোথায় পলায়ন করছিস? এদিকে তোর বাপ মা তোর জন্য কান্নাকাটি করে দুনিয়া উল্টে ফেললো। ঝিলমিল মুখ ঝামটে উত্তর দিল, বিরক্ত লাগে আমার ওখানে। আমার পছন্দ মতো কিচ্ছু হচ্ছে না। তবে আমি থাকবো কেন? তুই থাকবি, তোর বাপও থাকবে। তোর অ্যাড্রেসটা বল। তুই কি করবি? তোকে বলতে বলেছি, তুই বলবি ব্যাস। এত কথা কিসের বেয়াদব? শোন, উল্টাপাল্টা কথা বলবি না একদম। তোর এসব কথা শোনার জন্য আমি বসে নেই। তুই কি বাড়ি এসেছিস? এসেছিস যখন চুপচাপ বিয়ে খা। আমাকে জ্বালাতে আসিস না। আমার যা ইচ্ছে হয় আমি তাই করব। তোর কি তাতে? তুই তো ঝিলমিলের বকবাকানি শোনার ধৈর্য হলো না রোদ্দুরের। সে ভুলেই গিয়েছিল ছোট চাচুর কাছে গেলেই ঝিলমিলের বর্তমান ঠিকানা পাওয়া যাবে। এখন রাত 8টা। ছোট চাচুর দেওয়া ঠিকানায় পৌঁছাতে পৌঁছাতে 10টা বাজবে প্রায়। তারপর আবার ফিরে আসতে হবে। এত রাতে এত শীতের মধ্যে কোথাও বের হতে ইচ্ছে করলো না। থাক, কাল বরং গিয়ে ঘাড়ে পাক দিয়ে ধরে নিয়ে আসবে। মেয়েটা ছোটবেলা থেকেই চরম ঘাটতারা। কোনো কথা শোনে না, কাউকে মানে না। একমাত্র দাদি রেহানা যা বলেন সেটাই তার কাছে যথাযোগ্য এবং চিরন্তন সত্য বলে মনে হয়। সরকার বাড়িটা বহু পুরনো আমলের। আনোয়ার ইসলাম সরকার মারা যাওয়ার পর অবশ্য দোতলাই বাড়িতে আরও একতলা করা হয়েছে। একটাই বাড়ি, বিশাল বড়। সেখানে 4 ভাই তাদের বউদের নিয়ে একসাথেই থাকে। মাঝে বাড়ি ভাগ হওয়ার একটা হিড়িক উঠেছিল, কিন্তু রেহানা বেঁচে থাকতে তিনি সেটা কখনোই সম্ভব হতে দিতেন না। স্বামী মরে যাওয়ার পর ছেলে, বৌমা এবং নাতি নাতনি নিয়ে একত্রেই আছেন। রোদ্দু তার ভীষণ আদরের একমাত্র নাতি। সেই হিসেবে ছোটবেলা থেকেই বেশ আদর যত্নে রেখেছেন। ভুল করেও কাউকে গায়ে একটা টোকা দিতে দেন নাই। রোদ্দু যখন পড়াশোনার জন্য প্রথমবার বাড়ি ছাড়ল, তখন বাড়ির সবার কি কান্না কাটে। ওর বাপ চাচার একটাই চিন্তা, ছেলেটা ওখানে গিয়ে একা একা থাকবে কি করে, কি খাবে, কিভাবে নিজের কাজকর্ম গোছাবে। যদি মশা কামড়ায়, ওখানে যদি থাকা খাওয়ার ভালো ব্যবস্থা না থাকে। এমনিতেই চারিদিকে ডেঙ্গুর প্রকোপ। এর মধ্যে রোদ্দুরকে একটা মশা কামড়ালে তো আর পাত্তা পাওয়া যাবে না বাড়ির কারো। বাড়ির বাকিরাও রোদ্দুরের মতো এত যত্নার্থী না পেলেও তারাও ভীষণ আদর যত্নেই বড় হয়েছে। এই হলো সরকার পরিবার, বেশ সুখী সকলে। মিল মহব্বতের কমতি নেই কারো মধ্যে। সামান্য মনোমালিন্য কিংবা চাপা রাগ, ক্ষোভ, অভিমানও নেই। সকাল সকাল তিথি আপু তার হাজবেন্ড এবং বাচ্চাদের নিয়ে চলে এলো। বড় চাচির সে কি খুশি। বিয়ের আনন্দ তো আগে থেকেই ছিল, তবে বাড়ির মেয়েরা বাড়ি ফিরে আসাতে সে আনন্দ বর্তমানে দ্বিগুণ বেড়ে গেল। রোদ্দুর বেরিয়ে গেল ঝিলমিলকে ফিরিয়ে আনতে। ঠিকঠাক মতো ওকে পেয়েও গেল। ফোন করতেই সে নিচে নেমে এলো। ঝিলমিল তার জন্মের শত্রুকে দেখে ভীষণ ক্ষেপে গেল। তেড়ে এসে জিজ্ঞেস করলো, কি সমস্যা তোর? তুই কেন এসেছিস? রোদ্দুর বিতৃষ্ণা নিয়ে তাকিয়ে রইল তার সামনে দাঁড়িয়ে থাকা অতিমাত্রার ঝগড়াটে মেয়েটার দিকে। ঝিলমিল ফের চেঁচিয়ে উঠল, কি হলো? জীবনে মেয়ে মানুষ দেখিসনি? এভাবে হ্যাংলার মতো তাকিয়ে আছিস কোন দুঃখে? বাড়ি চল। রোদ্দুর বেশ শান্ত গলায় বলল, কিন্তু ঝিলমিলকে মানাবে কে? সে সাপের মতো হিসিয়ে নিঃশ্বাস নিচ্ছে। এই মুহূর্তে তার বাপের বাড়ির কোনো মানুষজন পছন্দ হচ্ছে না। কাহিনী তেমন কিছুই না। বিয়ের কেনাকাটা চলছিল। ঝিলমিলের পরীক্ষার কারণে সে একদিনও সবার সাথে শপিংয়ে যেতে পারেনি। মাকে বলেছিল সুন্দর দেখে কয়েকটা শাড়ি নিয়ে আসতে। মা নিয়ে এলো ঠিক, কিন্তু একটাও ঝিলমিলের পছন্দ হলো না। রং পছন্দ হলে শাড়ির ডিজাইন পছন্দ হচ্ছে না, বহুত ঝামেলা। বাবাকে বলল ফেরত দিয়ে অন্য শাড়ি নিয়ে আসতে। বাবা বললেন, এই কথার পরিপ্রেক্ষিতে ঝিলমিল বাড়ি ছেড়ে চলে এসেছে। মাকে সব জানিয়ে দিয়েছে। সে আর বাড়ি ফিরে যাবে না। তারপর তাকে ফিরিয়ে নিতে ছোট চাচু এবং পরিশেষে রোদ্দুরের আগমন। কেন সে নিজেও জানে না। এই ছেলেটাকে দেখলে আপনা আপনি মেজাজ গরম হয়ে আসে। রোদ্দুরের কথা শুনে সে আরো 1 হাত গলা উঁচু করে বলল, তুই কে যে তোর সাথে আমার যেতে হবে, তোর কথা শুনতে হবে? চাচা চাচি তোকে লাই দিতে দিতে একদম মাথার উপর তুলে ফেলেছে। বড়দের সম্মান করতে জানিস না বেয়াদব। তোকে যে কষ্ট করে নিতে এসেছি, এটা তোর জনম জনমের ভাগ্য। পায়ে ঠেলিস না। এত ভাগ্যের দরকার নেই আমার। তুই চলে যা। এত দরদ দেখাতে কে বলেছে? ভালো কথা। তুই হঠাৎ আমাকে নিতে এসেছিস কেন? উদ্দেশ্য কি তোর? কখনো তো বাড়ি থেকে দূর কলেজে এগিয়ে দিতে যাসনি। এত দূর তাও আমাকে নিতে এসেছিস, সন্দেহ হচ্ছে। কাহিনী কি তোর? কোনো কাহিনী নেই। তোর মায়ের মন খারাপ, বড় মেয়ের বিয়েতে ছোট মেয়ে উপস্থিত নেই, তাই তোকে নিতে এসেছি। এত জল ঘোলা করতে যাস না। তোর মতো গিরিগিটি প্যাচপ্যাচি মন আমার না। কিন্তু আমি তো তোর সাথে কিছুতেই বাড়ি যাব না। না, এই মেয়েকে ভালো কথা বললে কখনো কাজ হয় না।
বিরক্তিকর একটা। রোদ্দুর এতক্ষণ মাথা ঠান্ডা রেখেছে, আর সম্ভব হচ্ছে না। এত তেল মেরে মেরে কাউকে বোঝানো তার পক্ষে সম্ভব নয়। ঝিলমিল ঠোঁট বাঁকিয়ে আশেপাশে তাকিয়ে মানুষজন দেখছিল। রোদ্দুর তার হাত ধরল বেশ শক্ত করে। ঝিলমিলের হুঁশ ফিরল, সে চেঁচিয়ে উঠল, এই, আমার হাত ধরেছিস কেন? হাত ছাড় বলছি। একদম বাড়িতে নিয়ে গিয়ে তোর হাত ছাড়বো। ঝিলমিল গলা ছেড়ে দিয়ে চেঁচাতে লাগলো। আই না না না, এই হাত ছেড়ে দে আমার। আমাকে কেউ বাঁচাও প্লিজ। কিডন্যাপার, কিডন্যাপার আমাকে ধরে নিয়ে যাচ্ছে। ও মা, ও বাবা, এই কার পাল্লায় পড়লাম আমি? রোদ্দুর হতবাক হয়ে আশেপাশে তাকালো। কিছু উৎসুক জনগণ এদিকেই তাকিয়ে রয়েছে। কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে আসার চেষ্টা করছে। রোদ্দুর ইশারায় ঝিলমিলকে চোখ রাঙালো। ঝিলমিল সেসব পাত্তা না দিয়ে বলল, শেষবারের মতো বলছি, হাত ছেড়ে দে, নইলে কিন্তু কিডন্যাপারের দায়ে গণপিটুনি খাবি। আচ্ছা, তো ঠিক আছে, ডাক দে, আমিও দেখি কার কত বড় সাহস আমার গায়ে হাত দেয়। কাউকে ডাক দিতে হলো না। কিছু লোকজন নিজ দায়িত্বে এগিয়ে এলো। দুজনের উদ্দেশ্যে বলল। ঝিলমিল কিছু বলতে যাবে, সেই মুহূর্তে রোদ্দুর বলে উঠল, তেমন কিছু না, আসলে পাগলা কারোর থেকে এই মেয়েটা পালিয়ে চলে এসেছিল। কত জায়গায় যে খোঁজাখুঁজি করেছি তার ইয়াত্তা নেই। অবশেষে আজকে পেলাম। দেখেন, নিয়ে যাব তাতেও পাগলামি করছে। আপনারা চেহারা দেখেছেন ওর? দেখতে একদম পাগলের মতো না? কি বলবো দুঃখের কথা, প্রেমিকের কাছ থেকে ধোঁকা খেয়ে বেচারা মেয়েটার এই অবস্থা। যাই হোক, কিছু বলবেন আপনারা? যে কজন এসেছিল তারা ফের মুখ বেচার করে উল্টো পথে পা বাড়ালো। যেতে শখ নাই পাগলের দৌড়ানি খাওয়ার। ঝিলমিল রোদ্দুরের কথা শুনে এতটাই হতভম্ব হয়ে গেল যে মুখ দেওয়ার কোনো কথা ফুটল না। শত্রু এভাবেই সারা জীবন তার সাথে শত্রুতা করে এসেছে। ঝিলমিল বাড়ি ফেরার পর সকলের সব সমস্যার সমাধান হয়ে গেল। ততক্ষণে বাড়ির অন্যান্য সবাইও চলে এসেছে। ছোট চাচু এসে রোদ্দুরের পিঠ চাপড়ে বললেন, এই কারণেই তোকে বলি, তুই আমাদের সকল সমস্যার মুশকিল আসান। গতকাল এসে দেখলি সবাই বিয়ের অনুষ্ঠানে মুখ ভার করে ঘুরে বেড়াচ্ছে, আর আজই সকলের মুখে হাসির ব্যবস্থা করে দিলি। ব্রাভো! রোদ্দুর বেশ একটা ভাব নিয়ে কলার নাচিয়ে বলল, ইটস রোদ্দুরের কামাল, বুঝতে হবে তো। ঝিলমিল পাশেই দাঁড়িয়েছিল। রোদ্দুরের কথা শুনে ভেঙচি কেটে তার নিজস্ব স্টাইলে সামনে চুলগুলো পেছন দিকে ঝাটকা মেরে চলে এলো। তিথি আপুকে দেখতে পেল প্রতিমধ্যে। ওর ছেলেটা কাঁদছে, সে কোলে নিয়ে এপাশ ওপাশ পায়চারি করছিল। ঝিলমিল সেদিকে এগিয়ে গেল। তিথি ওকে দেখে বলল, ওকে একটু নে না বোন, আর পারি না, ইদানিং প্রচুর যন্ত্রণা করছে, বোঝালেও কিছু বোঝে না, দুনিয়ার অবুঝ। ঝিলমিল মাহিনকে কোলে নিতে নিতে বলল, কেন কান্না করছে কেন? ওর বাবা বাইরে বেরিয়েছে, নিয়ে যায়নি বলে কান্নাকাটি। তোর কাছে রাখা কিছুক্ষণ, কতদিন পর এলাম, এখনো সেভাবে কারোর সাথে দেখাই করতে পারলাম না। কে যে কখন কোথায় ব্যস্ত থাকে বুঝি না বাপু। রোদ্দুর কোথায় জানিস? ভাইটাকে দেখলামও না একবার। রোদ্দুরের কথা শোনা মাত্র ঝিলমিল মুখটা বেশিয়ে গেল। সে বিড়বিড় করে বলল, চুলোয় গেছে তোমাদের রোদ্দুর। তিথি অবশ্য সে কথা শুনল না। ছেলেকে ঝিলমিলের কাছে দিয়ে নিশ্চিন্তে চলে গেল। ঝিলমিলও নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। বিকালবেলা ছাদে উঠে রোদ্দুরের দেখা মিলল। সূর্যি মামার তাপ আর জলজান্ত রোদ্দুর ভালোই ভেলকিবাজি দেখাচ্ছে। আজ এই ছেলেটা জনসম্মুখে তাকে পাগল বলেছে, অপমান করেছে। প্রতিশোধ তো একটা নিতেই হবে, ছেড়ে দেওয়া যাবে না কিছুতেই। ঝিলমিল ভাবতে লাগলো কি করা যায়, কিভাবে বেয়াদবটাকে একটা চরম শিক্ষা দেওয়া যায়, কিভাবে ওর তেজ কমানো যায়, কিভাবে শায়েস্তা করা যায়। হঠাৎ একটা বুদ্ধি এলো। কতটুকু যুক্তিসঙ্গত তা ভাবার প্রয়োজন মনে করলো না। বাংলা সিনেমার ভিলেনদের মতো ইউরেকা ইউরেকা করতে করতে নিচে নেমে এলো। সোজা চলে গেল রান্নাঘরে। সেখানে গিয়ে দেখতে পেল বাড়ির মেয়ে বউরা সব এক হয়ে গল্পগুজবে মত্ত। এত বড় বাড়ি, এত জায়গা থাকা সত্ত্বেও এরা কেন রান্নাঘরে এসে পড়ে আছে ঝিলমিল বুঝতে পারল না। যে কাজে এসেছিল সেটাই হবে না এদের জন্য। অন্য উপায় বের করলো। দাদির ঘরে গিয়ে চুপি চুপি ফার্স্ট এড বক্স থেকে ছোট্ট স্যাভলনের কৌটাটা বের করলো। সেটা নিয়ে রোদ্দুরের ঘরের সামনে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে শয়তানি হাসি হেসে আবারও উপরে উঠল। রোদ্দুরকে দেখলো ফোনে হেসে হেসে কথা বলতে। ঝিলমিল একটু আড়ালে গিয়ে আড়ি পাতার চেষ্টা করলো। ওখান থেকে কথাগুলো খুব স্পষ্ট শোনা গেল না, ভাষা ভাষা ভেসে এলো। হ্যাঁ হ্যাঁ, এই তো মাত্র আর কিছুদিন, আপুর বিয়েটা হোক। এই তো এখনো 5 দিন, তুমি পারবে না আর 1 সপ্তাহ ওয়েট করতে? ওকে জান, লাভ ইউ। ওহ আচ্ছা, তার মানে লাভ গিভ। ঝিলমিল বিড়বিড় করে বলল, জান, আরে শয়তান, তোর মুখে এত মধুর শব্দ মানায় না রে। তুই যেমন সব সময় ক্যাচ ক্যাচ করিস, ওটাই ভালো মানায়। হঠাৎ ভালো কথা বললেও মনে হয় ভূতে ধরেছে নাকি।
তোর ওই গার্লফ্রেন্ডের কপাল খারাপ রে, নয়তো তোর মতো গাধার সাথে প্রেম করে। হ্যাঁ, রোদ্দুরের কথা শেষ হতেই ঝিলমিল এগিয়ে এলো, নির্বিকার ভঙ্গিতে বলল, তোর ঘরে মাহিনকে দুষ্টুমি করতে দেখলাম, দেখ গিয়ে কি আবার এলোমেলো করছে। রোদ্দুর জিজ্ঞেস করলো, কখন? এই তো মাত্র দেখে এলাম। ঝিলমিলের বলতে দেরি হলো। রোদ্দুরে দৌড়াতে এক মুহূর্ত দেরি হলো না। ঝিলমিল হাসি চেপে রাখতে পারল না, গালে হাত দিয়ে অপেক্ষা করতে লাগলো কখন নিচ থেকে চিৎকার চেঁচামেচি ভেসে আসবে। ঝিলমিল অধৈর্য হয়ে অপেক্ষা করে যাচ্ছিল। এবার রেলিংয়ে হেলান দিয়ে আরেকবার সিঁড়িতে বসে ঝিলমিল নিচে নেমে এলো। রোদ্দুরের ঘরের সামনে গিয়ে দরজা খোলা দেখতে পেল, কিন্তু তাকে কোথাও দেখতে পেল না। ঝিলমিল আরেকটু এগিয়ে যেতেই নিজের ফাঁদে নিজেই পা দিয়ে ফেললো। ধপাস করে পড়তে যাবে সেই মুহূর্তে রোদ্দুর এসে ধরে ফেললো। ঝিলমিল খেকিয়ে উঠল। আমি এখানে পড়ে যাচ্ছিলাম কেন? তুই কিভাবে এখনো ঠিকঠাক ভাবে দাঁড়াতে পারছিস? রোদ্দুর চোখ পিটপিট করে মৃদু মৃদু হাসতে লাগলো। ওর হাসি দেখে ঝিলমিলের শান্তশিষ্ট মেজাজটাই বিগড়ে গেল। সে পুনরায় জিজ্ঞেস করলো, তুই এখানে কি করিস? আমার ঘরে আশেপাশে আমি থাকবো না? ওখান থেকে দেখলাম একটা পাগলি আমার ঘরে উকি ঝুঁকি দিচ্ছিল, দিতে দিতে হঠাৎ ধপাস, তাই বাঁচাতে এলাম। এইভাবে হাত পা ভাঙলে চিকিৎসা করতে কত খরচ জানিস? আইডিয়া আছে কোনো? আমার চাচার কতগুলো টাকা খসে যাবে তোর পেছনে। আমি বেঁচে থাকতে আমার বাড়ির মানুষদের এত বড় লোকসান কখনোই হতে দেব না, হতে দিতে পারি না। ঝিলমিল দাঁত কিরমির করে বলল। মরে যা তুই। ওখান থেকে সরে এসে নিজের ঘরের আগে গজগজ করতে লাগলো। কোনো পরিকল্পনাই সফল হচ্ছে না, বারবার নিজেই নিজের জালে ফেসে যাচ্ছে। না, বড় অপর বিয়ে শোষক, তারপর যেভাবেই হোক এই বংশের মানুষের আদরে বাদর হয়ে যাওয়া একমাত্র বিয়ারা ছেলেটাকে সে টাইট দেবেই। রোদেশির বিয়ের দিনগুলো দ্রুতই ঘনিয়ে এলো। আজ ঘরোয়াভাবেই মেহেদি অনুষ্ঠান সম্পন্ন করা হলো। আগামীকাল গায়ে হলুদের জন্য স্টেজ সাজানোর দায়িত্ব দেওয়া হলো রোদ্দুর এবং মনোয়ার সরকারকে। নিজের ঘরে পা রাখলো। তখন রাত 1টা বাজে। টেবিলের উপর ফোনটা ভাইব্রেট করছিল। দ্রুত এগিয়ে গেল, দেখলো সানিয়া ফোন করছে। একবার নয়, পরপর বেশ কয়েকবার। রোদ্দুর কল ব্যাক করলো। সানিয়া বেশ আহ্লাদে সুরে বলল, জান, কখন থেকে ফোন করছি, তুমি ধরছো না কেন ফোন? আমার বুঝি তোমার জন্য টেনশন হয় না? কি করছিলে, ঘুমিয়ে পড়েছিলে? না জান, কালাপুর গায়ে হলুদ, কিছু কাজকর্ম বাকি ছিল, সেসব করলাম। ও আচ্ছা, এখন কি করছো? আমিও তাই করছি যা তুমি করছো। খেয়েছো জান? ইয়েস। নন স্টপ কথা বলে গেল দুজন। রোদ্দুরের সাথে সানিয়ার সম্পর্ক 1 বছর একটু বেশি। মেয়েটা যথেষ্ট ভালো। রোদ্দুরের একসময় মনে হয়েছিল প্রেম ভালোবাসা একটা বড়সড় প্যারা, কিন্তু মেয়েটার সাথে ব্রেকআপ করার জন্য যুক্তিসঙ্গত কোনো কারণ খুঁজে পাই নাই, তাই আজও লেগে আছে। কতটুকু ভালোবাসে জানা নেই, তবে মেয়েটাকে না ভালোবাসার মতো কোনো কারণও অবশিষ্ট নেই। এইভাবেই চলছে দুজন। রোদ্দুরের ইচ্ছে আছে খুব শীঘ্রই সানিয়াকে নিজের পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার। এদিকে রোদসী আপুর বিয়েটা হয়ে যাক, তারপর সময় সুযোগ বুঝে একদিন সানিয়াকে নিয়ে সকলের সামনে উপস্থিত হবে। সকালে সবাই বসে গল্প করছিল। হঠাৎ দমকা হওয়ার মতো ঝিলমিল উড়ে এসে রোদ্দুরকে বলল, কিরে, তোর গার্লফ্রেন্ডের গল্প করিস নাকি? আমিও শুনবো। তন্নি আপু অবাক হয়ে বলল, কি রে ভাই, তুই প্রেম করিস? রোদ্দুর কিছু বলার আগে ঝিলমিল ওর পিঠে দুটো চাপড় দিয়ে বলল, তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব, দেখা করবি না? রোদ্দুর এক ঝটকায় ঝিলমিলের হাতটা সরিয়ে দিল। বিড়বিড় করে বলল, শকুনদের সাথে আমার জানুক দেখা করাবো না, নজর দিয়ে দিবে। ঝিলমিল ফের সকলের দিকে তাকিয়ে বলল, তোদের ভাইয়ের পছন্দ আছে বলতে হবে, দুজনকে সুন্দর মানিয়েছে। তন্নি আপু বলল, তাই নাকি রে রোদ্দুর? আমরা কবে দেখবো? ধুর, ও বানিয়ে বানিয়ে কি না বলে কি বলে সেটা আবার বিশ্বাস করো নাকি? এসব তো ওর বাজে অভ্যাস। এসব বাদ দাও, যা বলছিলাম আর কি। ঝিলমিল রোদ্দুরের পুরো কথা শেষ হতে দিল না, নিজে বলল, আরে ভাই, আমার কথা ঘোরাচ্ছিস কেন? আপু তোর গার্লফ্রেন্ডের ছবি দেখতে চেয়েছে, তুই লজ্জা পাচ্ছিস বলে না হয় দেখাবি না। আমাকে বল, আমি দেখাই। আমারও তো এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, তাই না? ঠিক ওই সময় তন্নি আপুর ডাক পড়ল ভেতরের ঘরে। সে উঠে চলে গেল। রোদ্দুর ঝিলমিলের হাত চেপে ধরে বলল, কি শুরু করেছিস তুই? যা, আমার মন চাচ্ছে, কিন্তু মেয়েটা আসলেই সুন্দর। নির্বিকার জবাব তার। তুই কিভাবে দেখলি? ঝিলমিল বাঁকা হেসে আর এক হাতে ধরে রাখা ছবিটা সামনে নিয়ে এলো। রোদ্দুরকে এক নজর দেখিয়ে আবার লুকিয়ে ফেললো। তারপর নিজের ওড়না ঘোরাতে ঘোরাতে বলল, চিনতে পেরেছিস? আবার দেখবি? দেখে কি করবি? রোজই তো দেখিস।
রোদ্দুরের চেহারার ভাবভঙ্গি নিমেষেই বদলে গেল। সানিয়ার কথা এই মুহূর্তে সে বাড়ির কাউকে জানাতে চায় না। আগে সানিয়ার অনুমতি নিবে, তারপর সব। কিন্তু দস্যি মেয়েটা কোথা থেকে যেন ছবিটা পেয়ে গেছে, তাই সে মুখে মিষ্টি হাসি ফুটিয়ে তুলে বলল, লক্ষ্মী মেয়ের মতো ছবিটা আমায় দিয়ে দে। ঝিলমিল একগাল হেসে বলল, দিব তো। তোর গার্লফ্রেন্ডের ছবি দিয়ে আমি কি করব? একটু পর দিই কেমন? বাড়ির সবাইকে দেখাই গিয়ে। রোদ্দুর বাধ্য ছেলের মতো বলল, ও মা, তুই কেন দেখাবি? আমাকে দে, আমি দেখাই সবাইকে। তুই দেখবি? আচ্ছা, তো দেখিয়ে কি বলবি শুনি? তুই আগে আমার কাছে দে ওর ছবি, আমি যার তার কাছে রাখি না। ও আমার একমাত্র ভালোবাসার মানুষ। তোর নজর লাগবে, ছবিটা ফেরত দে ঝিলমিল। ঝিলমিল বিরক্ত হয়ে বলল, শর্ত কি করছিলি তাই কর। আমি যাই ভাই, আমারও অনেক কাজ আছে। সবাইকে তো সুখবরটা দিতে হবে নাকি? আমাদের বাড়িতে নতুন বউ আসতে চলেছে বলে কথা। ঝিলমিল হেলতে দুলতে চলে গেল। রোদ্দুর রাগে লাল হয়ে গেল। মেয়েটা চরম বেয়াদব হয়ে গেছে। ওকে যদি এখন বাড়ির পেছনের ডোবায় দুটো চুবানি দেওয়া হয় তবে কি পাপ হবে? চাচা চাচি দাদিকে অনেক বেশি কষ্ট পাবে। তারা কি রোদ্দুরকে ক্ষমা করতে পারবে? আদরের মেয়েকে চুবানি দেওয়ার জন্য ছোট চাচ্ছু কি রাগারাগি করবে? রোদুষের বিদায়ের শেষে ফের সকলের মন খারাপ হয়ে গেল। রেহেনা খাতুন আহাজারি করে বলতে লাগলেন, আমার বড়া ঘরবাড়ি সব পাকা শুনশান হয়ে যাবে একদিন। বড়গুলোর বিয়ে হয়ে গেছে, সবাই আলাদা আলাদা কত দূরে থাকছে। আর রোডটাও চলে গেল। কিছুদিন বাদে ঝিলমিল আর তানিশাকেও বিদায় দিতে হবে। কত বড় বাড়িটা আমার খালি পড়ে থাকবে। রোদ্দুর এগিয়ে এসে বলল, আমি আছি না? তুই আর কি করবি দাদুভাই? তুই তো নিজেই থাকিস না আমাদের কাছে। বিয়ে দিলে বউ কি এখানে রেখে যাবি? তা তো তুই বউ নিয়েই আগে দৌড়বি। তুমি একদম চিন্তা করো না। আমি কয়টা বিয়ে করব জানো? 4টা। 3 জনকে তোমাদের এখানে রেখে যাব, একটাকে আমি নিয়ে যাব আমার সেবা যত্ন করার জন্য। ভালো হবে না বলো? তিনি হেসে বললেন, পাগল ছেলে একটা। যা দাদুভাই, ঘরে যা, আমিও যাই একটু বিশ্রাম নিয়ে গিয়ে। শরীর আর চলে না। রোদ্দুর ইতস্তত করে বলল, শোনো, আমাকে একটা হেল্প করতে হবে। আমি হয়তো কাল চলে যাব। মাকে এখনো বলিনি, বললেই কান্নাকাটি শুরু করে দেবে। তুমি সকাল সকাল উঠে মাকে বলবে আমার কথা। শুধু বলবেই না, মাকে ম্যানেজ করতে হবে। রেহেনা খাতুন মুখে কিছু বললেন না, তবে এক লহমায় তার মনটা যে খারাপ হয়ে গেল সেটা চেহারাই বলে দিল। দাদি ঘরে যাওয়ার পর রোদ্দুরও চলে এলো নিজের ঘরে। লাগেজ বের করে নিজের কাপড় চোপড় গুছিয়ে নিল। হঠাৎ মনে পড়ল আসার পথে সানিয়ার জন্য একটা আংটি কিনেছিল। তার ঘরে যেহেতু কেউ আসে না, তাই আংটিটা রেখেছিল ওয়ার্ড্রপের উপরে। কোথায় গেল? তার যতদূর মনে পড়ে সে তো আংটিটা কোথাও সরিয়ে রাখে নাই। ও আচ্ছা, কেউ তাকে বলে দিল না, কিন্তু সে নিশ্চিত বুঝতে পারল এটা ঝিলমিলের কাজ। যখন ছবি নিয়েছে তখন নিশ্চয়ই আংটিটাও সরিয়েছে। রোদ্দুর বোঝে না এ মেয়েটা কেন তার সাথে এমন শত্রুতামি করে। একদম ছোটবেলা থেকে রোদ্দুরকে দু চোখে দেখতে পারে না। তার একটাই কথা, সবাই তো ওকে ভালোবাসে, চোখে হারায়, তবে আমি আর ভালোবাসবো কেন? হিংসুটে মহিলা কোথাকার। ঠোঁটের আগায় সবসময় রিভলভার নিয়ে চলে। কেউ কিছু বলতে গেলেই সেই রিভলভারের আঘাতে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। রাত বলে রোদ্দুর ছেড়ে দিল। এখন চিৎকার চেঁচিমেচি করার মতো ধৈর্য বা শক্তি কোনোটাই নেই। আজ সারাদিন ভালোই খাটাখাটুনি করতে হয়েছে। রোদ্দুর ঘরের বাতি অফ করে শুয়ে পড়ল। বিভিন্ন চিন্তায় জর্জরিত মস্তিষ্ক তাকে খুব সহজে ঘুমাতে দিল না। তারপর কখন ঘুমিয়ে গেল নিজেও আর টের পেল না। সকাল সকাল ঘুম থেকে উঠেই ঝিলমিল বাড়ি থেকে বের হলো। শিউলিকে ডেকে নিয়ে দুজন উত্তর দিকের পুকুর পাড়ে গিয়ে বসলো। এটা তার সবচেয়ে প্রিয় জায়গা। সব খারাপ হোক অথবা ভালো, এখানে বসে বসে থাকে। আর সাথে বান্ধবীদের পেলে তো কথাই নেই। যখন তখন তো রকমের বাদরামি করা যায়, কোনোটাই ছাড় দেয় না। কিছুদিন আগে একটা ছেলের সাইকেলের চাকা পাংচার করে দিয়েছিল। সেই ছেলের সাথে হঠাৎ দেখা হয়ে গেল। ঝিলমিল পালাতে চেয়েছিল, কিন্তু সেই ছেলেটা এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, ভালো আছো তুমি? ঝিলমিল মুখে প্লাস্টিক হাসি ঝুলিয়ে উত্তর দিল, আমি ভালো আছি তো, ভালোই থাকি সব সময়। তারপর শিউলিকে ফিসফিস করে বলল, এই আমরা কিছুদিন ওর সাইকেলের চাকা পাংচার করে দিয়েছিলাম, সেটা কি দেখেছিল নাকি ও? আমি কি জানি? সেও ফিসফিস করে বলল। ঝিলমিল হেসে জিজ্ঞেস করলো, আর কিছু বলবেন কি? আমাদের আসলে কাজ ছিল একটু। না, কিছু বলবো না। তাহলে আমরা যাই। ঠিক আছে ভাইয়া। ফাজলামেশ্বরের সুর টেনে বলল ঝিলমিল। ছেলেটা মাথা নাড়ালো। ঝিলমিল আর শিউলি দুজনের সামনের দিকে এগিয়ে গিয়ে একটা বড় গাছের আড়ালে দাঁড়ালো।
ছেলেটা গাছটা যখন ক্রস করে সামনের দিকে এগিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে সে পেছন থেকে পা বাড়িয়ে দিল, আর তাতে পা আটকে ছেলেটা ধপাস করে হুমড়ি খেয়ে পড়ে গেল। ঝিলমিল আর শিউলি উল্টো পথে দৌড় দিল। কিছুটা দূরে এসে দুজনেই দাঁড়িয়ে পড়ল। শিউলি হাঁফাতে হাঁফাতে বলল, ভাই তুই কি পাস এসব করে? ছেলেটাকে এভাবে ফেলে দিলি? খুব দরদ হচ্ছে তোর, তাই না? তো যা গিয়ে বাঁচা ওকে, সেবা যত্ন করে সারিয়ে তোল, তারপর একটা বেনারসি পরে ওর সাথে বিয়ের আসরে বসে যা। দূর, সবসময় বেশি বুঝিস তুই। সেদিন ওর সাইকেলটা নষ্ট করলি, আর আজকে ওর এই তোর বাসায় যদি কোনোদিন বিচার নিয়ে যায় কি হবে ভাবতে পারছিস? আমরা যে ধাক্কা মেরেছি তা দেখেছে কিনা কে জানে। ঝিলমিল ঘাসের উপর বসতে বসতে বলল, রোদ্দুর অভদ্রটাকে যদি এই রকম একটা শিক্ষা দিতে পারতাম তবে আমার জীবনের 16 আনা পূর্ণ হতো। সেদিন ওর গার্লফ্রেন্ডের ছবি হাতে পেয়েছি, সেটা নিয়ে কয়েকবার ব্ল্যাকমেল করেছি। বেচারা ফাঁদে পড়ে আমাকে 5টা চকলেট করে দিয়েছে, বলেছে ছবিটা যেন কাউকে না দেখাই এবং ওকে দিয়ে দেই। আমি অবশ্য কাউকে দেখাই নাই, তবে ওর হাতেও দেই নাই। থাকুক আমার কাছে, আবার সুযোগ বুঝে কাজে লাগাবো। শিউলি হতাশ দৃষ্টিতে ঝিলমিলের দিকে তাকালো। এই মেয়েটাকে কিছু বোঝানো মুশকিল, যা ইচ্ছে হয় তাই করে। প্রাইভেট পড়তে গিয়ে স্যারের সাথে পর্যন্ত বদমাইশি করে। শিউলিকে অনিচ্ছা সত্ত্বেও সায় দিতে হয়। কি করবে, একাও ছাড়তে পারে না, আবার সহ্যও করতে পারে না। ঝিলমিল কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা উপায় বলে দে তো দোস্ত। কিসের? এক শয়তানকে শায়েস্তা করতে হবে। বেশি বাড়াবাড়ি করতেছে ইদানিং। বাড়ির সবাই ওরে এত ভালোবাসে, এত আদর আহ্লাদ করে যে একদম মাথায় চড়ে নাচতেছে। আমার এসব বিরক্ত লাগে, অসহ্য লাগে। বলতো ওরে কেন সব সময় এত মাথায় তুলে রাখতে হবে? রোদ্দুর ভাইয়ের কথা বলছিস তাই না? আচ্ছা তুই তাকে এত হিংসা করিস কেন? জিজ্ঞেস করলো শিউলি। বাদর ছেলে একটা, একদম দেখতে ইচ্ছে করে না আমার। সব সময় হাঁসের ছানার মতো প্যাক প্যাক করতে থাকে। বাড়িতে আসবে, সাধারণ কিছু একটা করবে, আর সবাই ভাববে ও বাবা, রোদ্দুর তো পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক কাহিনী করে ফেললো। মুখ ভেঙচালো ঝিলমিল। শিউলি হাসলো, কিছু বলল না। আরেকটু বাদে দুজন উঠে গেল। শিউলিকে বাড়ি এগিয়ে দিয়ে ঝিলমিলও বাড়ি এলো। আজ দুপুরের পর সবাই মিলে আপুর বৌভাতের অনুষ্ঠানে যাবে, তারই আয়োজন চলছে। ঝিলমিলও যাবে, তবে সে তৈরি হবে আরো কিছুক্ষণ পর। ছাদে যাওয়ার পথে রোদ্দুরকে দেখতে পেল। রোদ্দুর ওকে দেখতে পেয়ে এগিয়ে গেল, সরাসরি বলল, আমার আংটি কই? ঝিলমিল কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, আংটি তোর? তুই আবার কবে থেকে আংটি পরা শুরু করলি? ফাজলামি করবি না। ওয়ার্ড্রোপের উপরে একটা আংটি ছিল, তুই নিয়েছিস, ফেরত দে। ওটা আমার দরকারি জিনিস। ওমা, আমি কখন নিলাম? তুই তো আমাকে দিলি। আমি কখন দিলাম? কখন মানে? কাল তুই আমাকে চকলেট নিতে বললি না, ওখানেই তো ছিল। ভাবলাম তুই তো ছেলে মানুষ, তুই এই চিকমিকি টাইপের আংটি দিয়ে কি করবি? মনে হয় আমার জন্য রেখেছিস, তাই নিয়ে নিলাম। ঝিলমিল নির্বিকার ভাবে বলল। মাথা গরম করা যাবে না একদম। রোদ্দুর ঠান্ডা মাথায় অথচ তেজি গলায় বলল, ওটা আমাকে দিয়ে দে। ঝিলমিল কোমরে এক হাত রেখে আর এক হাত নাড়াতে নাড়াতে বলল, ছি, একটা জিনিস দিয়ে আবার ছোট লোকের মতো চাইতে লজ্জা করে না তোর? তোর মনটা একদম নর্দমার মতো অপরিষ্কার। এই এই, আমার মন নিয়ে কোনো জাজমেন্ট হবে না। আমার মন হচ্ছে বেবি ক্রিমের মতো নরম এবং পরিষ্কার। এত ফাল পারিস না, চুপ থাক। তোর ফালতু বকবক শোনার মতো সময় বা শখ কোনোটাই আমার ইচ্ছা নেই। আমার থেকে দূরে দূরে থাকবি, 100 হাত দূরে, বুঝলি? দেখ, তোকে ভালোভাবে বলছি, আংটি ফেরত দে। ওটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য কিনেছিলাম, ফেরত দে বলছি। ঝিলমিল মোটেও পাত্তা দিল না, চুল উড়িয়ে চলে গেল। রোদ্দুর শুধু ওর গমন পথের দিকে চোখ গরম করে তাকালো। ঠিক সেই সময় বড় চাচি এসে দুজনের উদ্দেশ্যে বললেন, তোরা দুজন এত ঝগড়া করিস কেন? একটু মিলেমিশে থাকতে পারিস না বাপু? কি হয়েছে ঝিলমিল? রোদ্দুর কি চাইলো? দিয়ে দে ওকে ওর জিনিস। ঝিলমিল এগিয়ে এসে বলল, তোমাদের আদরের ছেলে তার কোনো কিছু নিতে চায় না, হবু ভাবি। রোদ্দুর ইশারায় ঝিলমিলকে চুপ করতে বলল। ঝিলমিল চুপ করে গেলে চাচি ফের জিজ্ঞেস করলেন। ঝিলমিল বলল, আমি কি জানি, ওকেই জিজ্ঞেস করো। আমি যাই গো, আমাকে আবার আমার আপুর শ্বশুর বাড়ি যেতে হবে, রেডি হতে হবে, যোগাযোগ করতে হবে, বহুত দেরি। এখন শুরু না করলে পরে আবার দেরি হয়ে যাবে। তোমাদের সাথে আর সময় মতো বের হতে পারবো না। পরে দেখা গেল তোমরা চলে গেলে এই অধমকে একলা ফেলে। ঝিলমিল চুল নাড়াতে নাড়াতে চলে গেল। রোদ্দুর বলল, আমিও তাই, বুঝলে? তোমার শাশুড়ি আম্মা আমাকে কড়া ভাষায় বলে দিয়েছে আমিও যেন আপুর বউ ভাতের অনুষ্ঠানে তোমাদের সাথে যাই।
আমাকে আবার কাল ঢাকা ফিরে যেতে হবে, কাজকর্ম আছে। বড় চাচি রোদ্দুরের ফিরে যাওয়ার কথা শুনে আগে সব ভুলে গেল। আর্দ্র কণ্ঠে বলল, চলে যাবি বাবা? এই না 2 দিন আগে এলি। আজ নিয়ে 9 দিন হবে আমি এসেছি। রোদ্দুর হেসে বলল। তবুও তিনি মন খারাপ করে রইলেন। রোদ্দুর চলে গেল। মনে মনে ঝিলমিলের 14 গোষ্ঠী উদ্ধার করলো। তারপর মনে পড়ল ঝিলমিল তো তার নিজের গোষ্ঠীর মধ্যেই পড়ে। তারপর আবার নিজের কপাল চাপড়ালো। আজকের দিনটা রোদ্দুর থেকেই গেল। ওখান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেছিল। রোদ্দুর অবশ্য রাতেই ফিরতে চেয়েছিল, কিন্তু বাড়ির সবাই নারাজ, কেউ এই রাতে তাকে যেতে দিবে না। মনোহর সরকার বললেন, তুই এত তাড়াহুড়া করছিস কেন? এই জন্য তোকে চাকরিতে যোগ দিতে নিষেধ করেছিলাম। বাড়ি ব্যবসা বাণিজ্যে যোগ দিলে বাড়িতেই থাকতে পারতি, এত প্রেশার পড়তো না, সব দিক থেকে শান্তি। রোদ্দুর ছটপট বলল, মাফ চাই, আমি কালই চলে যাব। তবু আমাকে তোমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে টেনে নিও না, বিরক্তিকর, একদমই বিরক্তিকর। রোদ্দুর মনের মাঝে একরাশ হতাশা নিয়ে ঘরে গেল। ঘড়ির দিকে তাকালো, 11টা বাজে। রাত কখন শেষ হবে? সানিয়া ফোন করে আজ একটু মন খারাপ করেছিল। রোদ্দুরের মনটাও অলক্ষ্যে ওই দিকে টানছে। অবশেষে ভোরের আলো ফুটল। সূর্যি মামার সাথে রোদ্দুরও তৈরি হয়ে গেল। বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল। রিমঝিম, ঝিলমিল, তানিশাদের দেখা পায় না। এরা এখনো পড়ে পড়ে মোষের মতো ঘুমাচ্ছে। মোড়ের মাথায় সাইফুল ভাইকে দেখতে পেল সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতে। এদিকে গিয়ে 2-1 কথা বলে জিজ্ঞেস করলো, সাত সকালে এখানে কি করছেন ভাই? সে হেসে সলজ্জ মুখে উত্তর দিল, ঝিলমিলের জন্য অপেক্ষা করছি। রোদ্দুর হতবাক হলো, জিজ্ঞেস করলো, আমাদের ঝিলমিল? ওকে দিয়ে কি করবেন? একটু দরকার ছিল ভাই। আপনি কোন দিকে যাচ্ছেন? বাইরের দিকে নাকি? গেলে ওকে একটু মোড়ের মাথায় আসতে বলেন তো। রোদ্দুর মাথা নেড়ে সামনের দিকে এগিয়ে গেল। কাহিনী তো কিছু একটা আছে, খতিয়ে দেখতে হবে। রোদ্দুর ঢাকা পৌঁছে সরাসরি নিজের বাসায় গিয়ে ব্যাগপত্র কোনোরকম কাপড় চোপড় চেঞ্জ করে সরাসরি বেরিয়ে গেল সানিয়ার সাথে দেখা করার উদ্দেশ্যে। সানিয়াকে অবশ্য জানাই নাই সে ঢাকায় এসেছে। এখন গিয়ে এক চমক দিবে। চলতি পথে সাগরকে ফোন করলো। সে সানিয়ার ব্যাচমেট, তবে রোদ্দুরের সাথে খুব ভালো সম্পর্ক। ওকে জিজ্ঞেস করলো, সানিয়া আজ ক্লাসে গেছে তো, তাই না? বলতে পারিস তুই? সানিয়া তো এখন ক্লাসে নেই, একটু আগে দেখেছিলাম তানভীরের ভাইয়ের সাথে। এখন কোথায় তা তো বলতে পারছি না। ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। সাগর জিজ্ঞেস করলো, রোদ্দুর ভাই, তুমি ফিরেছো? এই তো একটু আগেই এলাম। আচ্ছা, তোর সাথে পরে দেখা করবো, এখন রাখছি। আর যদি সানিয়াকে দেখে থাকিস তবে আমাকে জানাস, আর আমার কথা ওকে বলিস না। আচ্ছা। রোদ্দুর ফোন রাখলো। তানভীরের কথা শুনেই মেজাজ চটে গেছে। তবুও সে সানিয়ার ক্যাম্পাসে গেল। সম্ভাব্য সব জায়গায় সানিয়াকে খুঁজে দেখলো, কোথাও খুঁজে পেল না। অবশেষে ফোন করলো। সানিয়া তৎক্ষণাৎ ফোন রিসিভ করলো। রোদ্দুরের ফোন কলের ব্যাপারে সে বরাবরই অ্যালার্ট। ফোন করার সাথে সাথেই রিসিভ করবে। এইবারও তার ব্যতিক্রম হলো না। ভালো মন্দ কিছু জিজ্ঞাসা না করে রোদ্দুর সরাসরি প্রশ্ন করলো, কোথায় আছো তুমি? সানিয়া বোধহয় একটু ঘাবড়ে গেল। থতমত খেয়ে বলল, কেন, কি হয়েছে? আহা, পাল্টা প্রশ্ন আমার পছন্দ না, এটা তুমি ভালো করেই জানো। কোথায় আছো জিজ্ঞেস করেছি। এখানে কেন, কি হয়েছে, সেসবের কি দরকার? আমি তো ক্লাসে, না মানে ক্লাসে ছিলাম, এখন বের হয়েছি। ক্লাস করতে বোর লাগছিল। তুমি কখন আসবে? আজ নাকি কাল? রোদ্দুর চিবিয়ে চিবিয়ে উত্তর দিল, বিকেল 5টায় পার্কে থেকো, কথা আছে। এইটুকু বলে এসে ফোন রেখে দিল। সানিয়ার কি বলবে বা ওর আর কিছু বলার আছে নাকি তা শোনার প্রয়োজন বোধ করলো না। ওর সাথে কথা শেষ করে নিজের অফিসে গিয়ে সকলের সাথে দেখা করে এলো। তারপর বন্ধুদের সাথে গিয়ে কুশল বিনিময় করলো। সেখানেও একজন বলল, তোর গার্লফ্রেন্ডকে ইদানিং তানভীরের সাথে খুব বেশি দেখা যাচ্ছে। না থাকতেই পারে, তবে সেটা যদি অতিরিক্ত চোখে লাগার মতো হয় তাহলে তো সেটা সমস্যার। তোকে একবার বলতে চাই নাই, পরে ভাবলাম যে বলি। গতকাল ওর বাইকে দেখেছিলাম, আজ একটু আগে সিনেমা হলে ঢুকতে দেখেছি। হতে পারে ব্যাপারটা স্বাভাবিক, তবে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। রোদ্দুরকে মোটেও চিন্তিত দেখালো না, তবে তার চোয়াল শক্ত হয়ে এলো। সানিয়াকে অনেকবার বলেছে এই ছেলেটা ভালো না, খুব একটা সুবিধার নয়, তবু ওর সাথেই কেন মিশতে হবে রোদ্দুরের বুঝে আসে না। তারপর আবার বন্ধুদের থেকে তার এসব শুনতে হয়। না, এসব আর সহ্য করার মতো না। আর কতবার বোঝালে যে গর্ধব মেয়েটা বুঝবে কে জানে। রোদ্দুর মাথা ব্যথা নিয়ে বাড়ি ফিরল। অনেক আগে থেকে একলা থাকার কারণে নিজের রান্নাবান্নাটা বেশ ভালোই শিখেছে।
তার একা থাকার জন্য একটা রুম, একটা ওয়াশরুম, একটা কিচেন রুম, একটা ছোট্ট বারান্দা বিশিষ্ট ছোট্ট একটা ঘর। এখানে থেকেই লেখাপড়া শেষ করেছে, এখন এখানে থেকেই চাকরি বাকরি করছে। ছোট্ট চাচু মাঝে মাঝে আসেন, রোদ্দুরের সাথেই থাকতে পারেন, কিন্তু বাসার জন্য কেউ কিংবা চাচুর সাথে কেউ এলে তখন থাকতে দেওয়া মুশকিল হয়ে পড়ে। তবে মা বাবা এলে তারা রাতের মধ্যে বাড়ি ফিরে যায়, তাই খুব একটা সমস্যার মধ্যে তাকে কখনো পড়তে হয়নি। কিন্তু সানিয়াকে নিয়ে এই সেই বিভিন্ন সমস্যায় তাকে পড়তে হয়েছে। একবার তো রীতিমতো তানবীরের সাথে মারামারি লেগে গিয়েছিল। রোদ্দুর কিছুতেই ওই ছেলেটার সাথে সানিয়ার স্বাভাবিক মেলামেশা মেনে নিতে পারছে না। অন্য কারোর সাথে দেখলে তো কখনো মনের মধ্যে এমন খুঁতখুঁতানির সৃষ্টি হয় না। ধুর, মন মেজাজ দুটোই খারাপ হয়ে গেল। এখন আর রান্নাঘরে গিয়ে কিছু রান্না করতেও ইচ্ছে করছে না, বাইরে গিয়ে খেতে ইচ্ছা করছে না, অথচ ঠিকই খিদে পেয়েছে। রোদ্দুর ঘড়িতে সময় দেখলো 2টা বাজে। সানিয়ার সাথে দেখা করবে 5টায়, হাতে এখনো যথেষ্ট সময় আছে। এর মধ্যে ঘন্টা দিয়ে ঘুমিয়ে নেওয়া যাবে। গতরাতে ঘুম কম হয়েছে। ঝিলমিল দাঁত কিরমির করতে করতে ক্লাস থেকে বের হলো। এই বর্ষে অনার্স 2nd ইয়ারে উঠেছে। আজ আসার সময় সাইফুল নামে সেই ছেলেটার সাথে দেখা হয়েছিল। ঝিলমিল যার সাইকেলের চাকা পাংচার করে দিয়েছিল এবং তাকে ধাক্কা মেরেছিল, সে আবারও তার সেই সাইকেল নিয়ে ঝিলমিলের সামনে এসে দাঁড়িয়েছে। ভীষণ ইনোসেন্ট মুখ করে বলল, ভালো আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? ফার্স্ট ভদ্রতাবোধ থেকে ঝিলমিলও তাকে প্রশ্ন করলো। সে উত্তর দিয়ে ফের বলল, তুমি যে আমাকে পছন্দ করো এটা কিন্তু আমি বুঝে গেছি, জেনে গেছি। ঝিলমিল ভীষণ কেল, হতবাক হলো, হা করে বিস্ময় নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। এই চশমিশ পাগলা বলে কি? ঝিলমিল দ্বিধাগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, কথাটা আপনি আমাকে বললেন? হ্যাঁ, তোমাকেই বললাম। তুমি ছাড়া এখানে অন্য কেউ আছে কি? ঝিলমিল আশেপাশে তাকালো। আসলেই সে ছাড়া আশেপাশে কেউ নেই। শিলিটাও আজ সাথে নেই। কতবার করে ডেকে এলো ঝিলমিল, অথচ সে ন্যাকামি করে বলল, আজ যাব না রে, তুই যা। ইম্পর্টেন্ট কোনো ক্লাস হলে আমাকে নোট দিস। তাই ঝিলমিল একাই চলে এসেছিল। প্রতিমধ্যে এই চশমিশের সাথে দেখা এবং এইরকম উদ্ভট কাণ্ড কারখানার খপ্পরে পড়া। ঝিলমিল জিজ্ঞেস করল, আমাকে কেন বলছেন এসব কথা? আমি কি করে বুঝলাম আমি আপনাকে ভালো পছন্দ করি? আশ্চর্য। ওসব বোঝাই যায়। আচ্ছা, তো কিভাবে? ফজলামি করার জায়গা পান না? ঝিলমিলের মেজাজ ক্রমশই খারাপ হয়ে আসছিল। সাইফুল বেশ শান্তশিষ্টভাবেই বলল, মেয়েরা তার পছন্দের মানুষকে ভাইয়া বলেই ডাকে। খেয়াল করে দেখো, তুমিও আমাকে ভাইয়া বলে ডাকো। তারপর মেয়েরা তার পছন্দের মানুষকে জ্বালাতে ভালোবাসে, তুমিও কিন্তু তাই করো। আমি কিন্তু জেনে গেছি তুমি আমার সাইকেলের চাকা পাঞ্চার করেছো। আমার চলার পথে সেদিন তোমার পা এগিয়ে দিয়েছে। ভালোবাসো বলেই তো করো। ঝিলমিল তার কথা শুনে দ্বিতীয়বার হতবাক হতেও ভুলে গেল। কপাল চাপড়াতে লাগলো। এই ছেলেটা নিতান্তই বোকাশোকা বলে তার সাথে দুষ্টমি করছে, আর সে কিনা সরাসরি ভালোবাসা খুঁজতে চলে গেছে। আজব দুনিয়ার আজব মানুষ। ঝিলমিল বেশ রাগচটা কণ্ঠে বলল, দেখেন মিস্টার সাইফুল, আপনি আমার কোন কাজকর্মকে কি ভেবেছেন আমার জানা নেই। আমি এসব জানতেও চাই না। তবে আপনার সাথে আমি পরপর 2 দিন অন্যায় করেছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে আমার এই অধ্যায়গুলো পুঁজি করে আপনি কোনো আজে বাজে কিছু ভেবে বসে থাকবেন না। আপনাকে আমার মোটেও পছন্দ না। আর যেসব বুলি আওড়ালেন ওসব তো সামাজিক সাইট থেকে একটু নেওয়া। কি ভেবেছেন বুঝি না কিছু? নেক্সট টাইম এইভাবে পথ আটকাবেন না, আমার সাথে কথাও বলতে আসবেন না। ধন্যবাদ। একরোখা কণ্ঠে কথাগুলো বলে ঝিলমিল চলে এসেছিল। প্রথম ক্লাসের সময় পার হয়ে গিয়েছিল বিধায় মাঠে বসেছিল। পরের ক্লাসগুলো অবশ্য করেছে, কিন্তু নিদারুণ বিরক্তি তার ভেতর। বাড়ি ফিরে এসে অযথা কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করলো নিজের সাথে। কেউ তাকে ঘাটাতে এলো না। একবার শুধু তানিশা উকি মেরে এসে দেখে গেল। ওকে দেখতে পেয়ে ঝিলমিল ওর সাথেও কিছুক্ষণ রাগারাগি করলো। তানিশা মনে মনে ভাবল, রোদ্দুর ভাই এমনি এমনি ওকেও পাগলি বলে না, নিশ্চয়ই মাথার সমস্যা আছে। নির্ঘাত মাথার একটা তার ছেঁড়া। এই মেয়েটার থেকে যতটা দূরে থাকা যায় ততটাই মঙ্গল। রোদ্দুর সময়ের আগে আগে নির্দিষ্ট জায়গায় চলে এলো। বাইকে হেলান দিয়ে বাদাম ছিলে খাচ্ছিল, অপেক্ষা করছিল। 5টা পার হয়ে যাওয়ার পরও সানিয়ার কোনো খোঁজখবর নেই। রোদ্দুর ইচ্ছে করেই তাকে ফোন করলো না, দেখতে চাইল কতক্ষণ অপেক্ষা করাতে পারে, কিন্তু আরও অনেকটা সময় পেরিয়ে গেল। সন্ধ্যা হয়ে গেছিল, মশারা জ্বালাতন করছিল তাকে। তবুও রোদ্দুর রয়ে গেল অনেকক্ষণ, দীর্ঘক্ষণ।
সানিয়া আগে এরকম ছিল না। কোথাও অপেক্ষা করার কথা বললে রোদ্দুরের আগে গিয়ে সে বসে থাকতো, বরং রোদ্দুর পৌঁছাতে দেরি করত। এর জন্য যখন সানিয়ার কাছে সরি বলতো তখন সানিয়া নিজে থেকেই বলতো, আরে সরি বলার কি আছে, দেরি কি হতে পারে না? আমি জানি যানজট থাকে, সমস্যা নেই, একটু দেরি হয়েছে, আবার কাল না হয় তুমি তাড়াতাড়ি আসবে। ঠিক এই সাদামাটা ব্যবহারের জন্যই রোদ্দুর মন দিয়েছিল তাকে। এই ঘটনাগুলো তাদের সম্পর্কের শুরুর দিকে ঘটেছিল। তখন একে অপরের প্রতি যত্ন ছিল, নিয়ম করে খোঁজখবর নেওয়ার চলছিল। আর আজ কিরকম হয়ে গেল? আসলেই কি তার ভালোবাসা পুরাতন হয়ে যায়? আর পুরাতন হয়ে গেলে সেখানে অযত্ন এসে ভর করে? রোদ্দুরের দিক থেকে তো কোনো অযত্ন নেই, ওদিক থেকে একটা তৃতীয় পক্ষ মাঝখানে এসে দাঁড়িয়েছে। সানিয়া বুঝতে পারছে না এইটা কতটা ক্ষতিকর। এই তানভীর নিশ্চয়ই তাকে ভুজুং ভাজুং বুঝিয়েছে। রোদ্দুরের রাগ করতে ইচ্ছে হলো না, আবার কোনোরূপ অনুভূতিও প্রকাশ করতে পারল না। ব্যাপারটা তার কাছে খারাপ লাগলো। এতদিনের সম্পর্কের মধ্যে এভাবে চিড় ধরে যাচ্ছে, অথচ সে চেষ্টা করেও কিছু করতে পারছে না। কি করবে? সানিয়াকে যথেষ্ট বুঝিয়েছে, সে কোনো প্রতিক্রিয়া না দেখালে রোদ্দুর একার কি করবে? আর তারই বা কি করার আছে? রোদ্দুর পার্ক থেকে বেরিয়ে এলো। রাজ, রায়হান, আবির, হাসান, আদিয়াত, সৌভিক এদের ডেকে নিয়ে সে সন্ধ্যা চায়ের আড্ডায় বসলো। যাই হোক, এই একলা ঢাকা শহরে মন খারাপ করলে মন ভালো করে দেওয়ার মতো হাতে গোনা কয়েকটা বন্ধু বান্ধব রয়েছে। এদের মধ্যে আদিয়াতকে ইদানিং খুব একটা পাওয়া যায় না। নতুন বিয়ে শাদী করেছে তো, বউকে সময় দিতে হয়। আদিয়াত চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলল। রায়হান আদিয়াতের ঘাড়ে হাত রেখে বলল, মা বিয়ের প্যারা দিচ্ছে দোস্ত, শুধু বলে বাড়িতে আমি সারাদিন একলা থাকি, আমার সাথে একজন থাকলে ভালো লাগে না একটু? বাবারে বিয়ে কর, রাজি হ, আমি তাহলে পাত্রে দেখা শুরু করি। উপস্থিত সকলে বিয়ে শাদী নিয়ে আলোচনা শুরু করে দিল। যাদের গার্লফ্রেন্ড আছে তাদের এক কথা, আমরা ভাই বিয়ে শাদী করলে এত প্যারা খাবো না, প্রেম করি, প্রেমিকা বউ হিসেবে গেলে ঠিকই তাকে বুঝতে পারবো। শালা তোরা এত ফাল পারিস কেন? নিশ্চয় বউয়ের মন বুঝিস না, তাই এমন ক্যাচ ক্যাচ করে তারা। রোদ্দুর যে কোনো কথা বলছে না। এই বিষয়টা প্রথম হাসানের নজরে এলো। সে জিজ্ঞেস করলো, দোস্ত কি হয়েছে, মন খারাপ? রোদ্দুর মাথা নাড়িয়ে নেতিবাচক উত্তর দিল। আরো কিছুক্ষণ ওরা ওখানে ছিল। ফেরার পথে হাসান রোদ্দুরকে বলল, দোস্ত আজ বাইক আনি নাই, আমাকে চৌরাস্তার মোড়ে নামিয়ে দিস, ওখান থেকে রিক্সা করে বাড়ি ফিরবো। ওঠ আমার সাথেই, আমি তোকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি। হাসান আর রোদ্দুর দুজনেই রওনা দিল। চৌরাস্তার মোড় পার হতেই হঠাৎ হাসান বলে উঠল, দোস্ত দোস্ত বাইক থামা। রোদ্দুর আচমকা ব্রেক করলো। হাসানের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। হাসান ইশারায় তাকে সামনের দিকে দেখতে বলল। রোদ্দুর সামনে তাকালো, দেখতে পেল সানিয়ার সাথে তানভীর। হাত ঘড়িতে সময় দেখলো 8:30 বাজে। হাসানের দিকে আর চোখে তাকালো, সে ওদের দিকেই তাকিয়ে রয়েছে। এতক্ষণ কিছু হয় নাই, এত অপেক্ষা করেও না, কিন্তু এবার বন্ধুর সামনে এই বিষয়টা বেশ অপমানে লাগলো তার। কোনো কথা বলল না। হাসানকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে নিজেও বাড়ি ফিরল। রোদ্দুরের সাথে সেই রাতে সানিয়ার আর কোনো কথা হলো না। সানিয়া অবশ্য বেশ কয়েকবার ফোন করেছিল, কিন্তু সে রিসিভ করে নাই। কাল সকালে অফিস আছে, তাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। সকাল সকাল তৈরি হয়ে নিজের কাছে রওনা দিল। সেই যে রাতে ফোন সাইলেন্ট করে রেখেছিল, তারপর আর একবারের জন্যও চেক করে নাই। বাড়ি থেকে হয়তো ফোন করেছে, সমস্যা নেই, পরে কথা বলে নেবে। প্রতিদিন অফিসের কাজ শেষে রোদ্দুরের বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আজও তাই হলো। নিচে নেমে সোজা বাইকে চেপে বাইক স্টার্ট দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে দমকা হাওয়ার মতো উড়ে এলো সানিয়া। রোদ্দুর কিছুটা অবাক হলেও কথা বলল না। সানিয়া নিজে থেকেই বলল, কতদিন পর দেখলাম তোমায়, কাল থেকে ফোন করে যাচ্ছি, রিসিভ কেন করছো না? তুমি জানো কতটা চিন্তায় আছি। কি হয়েছে তোমার? কাল দেখা করতে পারিনি বলে কি রেগে আছো, তাই না? আই এম সো সরি জান, একটা কাজে আটকে গিয়েছিলাম। আসলে আমার এক কাজিনের বার্থডে পার্টি ছিল, আমি অ্যাটেন্ড করেছিলাম ঠিকই, বাট পরে যখন আসতে চেয়েছিলাম ওরা আমাকে আসতেই দিল না। আর আমি তো রোদ্দুর হাত উঁচিয়ে ওকে মাঝপথে থামিয়ে দিয়ে নিচে বলল, এত কৈফিয়ত তোমার কাছে থেকে আমি চেয়েছি? সানিয়া মন খারাপ করা কণ্ঠে উত্তর দিল, না, কিন্তু তুমি আমাকে এই কারণেই অ্যাভয়েড করছো। আই নো, সরি, আর কখনো হবে না। কান ধরে বলবো? কান ধরে বলো। কান ধরি। তবু প্লিজ রাগ করে থেকো না। তুমি রাগ করে থাকলে না আমার ভালো লাগে না কোনো কিছু। রোদ্দুর মিনিট দুয়েক চুপচাপ থেকে অনেক কিছু চিন্তা ভাবনা করে ফেললো। সবচেয়ে বড় কথা, তানভীর একটা বাজে ছেলে, আর সানিয়াকে ট্রাপে সে ফেলতে চাইছে। এটা কিছুতেই হতে দেওয়া যায় না। যাই হোক, সানিয়াকে আগে সে নিজের করে নিয়েছে, তার মানে সানিয়া শুধুমাত্র তার। মাঝখানে এই ফাউল ছেলেটা এসে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করলে তাকে তো কিছুতেই সফল হতে দেওয়া যাবে না। রোদ্দুর সানিয়াকে বলল, আচ্ছা বাইকে ওঠো।
সানিয়াও খুশি হয়ে ওর পেছনে বসে আলতো হাতে পেছন থেকে জড়িয়ে ধরল, বলল, কোথায় যাচ্ছি আমরা? দেখি কোথায় যাওয়া যায়। রোদ্দুর একটা আলো ঝলমলে রেস্টুরেন্টে এসে বাইক থামালো। সানিয়াকে নিয়ে বসার জন্য একটা নির্দিষ্ট জায়গায় দখল করে নিল। খাবার অর্ডার করতে বলল তাকেই। রোদ্দুর চুপচাপ থেকে মাথার ভেতর জট পাকানো কথাগুলো সাজিয়ে নেওয়ার চেষ্টা করলো। সানিয়া জিজ্ঞাসা করলো, তুমি কবে এসেছো? রোদ্দুর ওর দিকে সরাসরি তাকিয়ে বলল, গতকাল না এলে তোমার সাথে বিকেলে নিশ্চয়ই দেখা করতে চাইতাম না। ও হ্যাঁ, তাই তো। অনেক বেশি পুরাতন হয়ে গেলাম নাকি, যে কোনো কিছুই আর মনে রাখার প্রয়োজন বোধ করছো না? গতকাল যে এসেছি এটা আমি মুখে না বললেও আমার কথাবার্তায় তোমার বোঝার কথা ছিল। সরি, আমার খেয়াল ছিল না। ইটস ওকে, বাট আমি তোমাকে এখন কিছু সিরিয়াস কথা বলবো, যে সব তোমাকে মন দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। তারপর ভেবে চিন্তে আমাকে নিজের মতামত জানাবে। সানিয়া বলল, আচ্ছা বলো। আমি চাই এর মধ্যেই খুব দ্রুত আমরা বিয়েটা করে ফেলি। আমার ফ্যামিলির দিক থেকে কোনো আপত্তি থাকবে না, আমি আশা করছি। এখন তুমি বলো, রাজি, কিংবা তোমার ফ্যামিলি রাজি? সানিয়া বিস্ময়ে হতবাক হয়ে বলল, বিয়ে? বিয়ে? অবাক হচ্ছ কেন? আমরা প্রেমটা তো বিয়ের উদ্দেশ্যেই করছি, তাই না? না মানে এক্ষুনি বিয়ে? আমার তো পড়াশোনা শেষ হলো না, বিয়ে শাদীর পর পড়াশোনা হবে না তো? আর 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 কি? রোদ্দুর পাল্টা প্রশ্ন করলো। বুঝতে পারছি না, আমার ক্যারিয়ারের কি হবে রোদ্দুর? কেন? বিয়ের পর তোমাকে তোমার পড়াশোনায় বাধা দেওয়ার জন্য কে থাকবে? আমার ফ্যামিলি থেকে কোনো বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। তুমি তো থাকবে আমার সাথে এখানেই, তাহলে সমস্যা কোথায়? সানিয়া চুপ। রোদ্দুর হঠাৎ বিয়ের কথা তুলবে কল্পনাও করে নাই। এই মুহূর্তে সমস্যা তৈরির কোনো উপায়ও দেখছে না। রোদ্দুরকে বিয়ে করতে তার অসুবিধে নেই, কারণ দুজনই দুজনের কাছে কমিটেড। আর রোদ্দুর ছেলে হিসেবে ভালো, অন্তত তার জীবনে দেখা প্রত্যেকটা ছেলের থেকে বেস্ট। শুধু মাঝে সাঝে তানভীরকে নিয়ে একটু অনিশ্চয়তায় ভোগে এই যা, কিন্তু তানভীর মনে সেসব মোটেও নেই। একদিকে তানভীর তার 2 ইয়ার সিনিয়র, অন্যদিকে দুঃসম্পর্কের কাজিন। এর বেশি তানভীরকে সে ভাবে না। রোদ্দুর ওর উত্তরে আশায় তাকিয়ে আছে। সানিয়া রোদ্দুরের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমি জানি, তবে মা বাবাকে রাজি করাতে হবে। আমি আজই তাদের সাথে কথা বলবো। রোদ্দুর সরু চাহনি নিক্ষেপ করে বলল, আর ইউ শিওর? ভেবে বলছো? যদি মনে করো কোনো দ্বিধা রয়েছে তবে সময় নাও। আমার 2-3 মধ্যে কোনো তাড়াহুড়ো নেই। তুমি এই 2 দিন সময় নাও। আমি যথেষ্ট ম্যাচিওর রোদ্দুর, যা বলেছি ভেবে চিন্তেই বলেছি, মন থেকে বলেছি। এতক্ষণে রোদ্দুরের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মনের মধ্যে চাপটে বসে থাকা মেঘলা আকাশে তৎক্ষণাৎ কয়েকশো রঙের প্রজাপতি ডানা মেলল, উড়ে গেল। বাড়ি ফিরে এলো মনে আনন্দ নিয়ে। বাড়ি এসে মায়ের সাথে অনেকক্ষণ কথা বলল। আসলে মা বাবাকে নিজের মুখে বিয়ের কথা বলতে কি রকম লাগে। রোদ্দুর অনেকবার চেষ্টা করেও বলতে পারল না। তার চেয়ে ভালো হতো সেদিন ঝিলমিল যদি সানিয়ার কথাটা সবাইকে জানিয়ে দিত। কেন যে সে অযথা বারণ করতে গেল কে জানে। কোনো উপায় না পেয়ে ছোট চাচুকে দিয়ে ম্যানেজ করা যাবে, কোনো সমস্যা হবে না। রোদ্দুরের বিষয়টা ভাবতেই ভালো লাগছে। অবশেষে তানভীর নামক 3rd পারসন তাদের জীবন থেকে চিরতরে বিদায়িত হবে, এটাই অনেক। বিয়ের পর তো নিশ্চয়ই সানিয়া যখন তখন ওর সাথে যেখানে খুশি সেখানে বেরিয়ে যেতে পারবে না। ঝিলমিলের চন্দ্রবিলাসের নেশা রয়েছে। প্রতি রাতেই খাওয়া দাওয়ার পর ছাদে উঠবে, একা একা কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকবে। এই সময়টা একান্তই তার নিজের জন্য। কেউ সাথে থাকবে না, কাউকে সে সাথে নিবে না। সারাদিনে যতই মাথা গরম করুক, চেঁচামেচি করুক, রাতেই এই সময়টায় সে একদম নিস্তব্ধ। এই সময়টা একান্ত তার এবং তার কল্পনা মানবের। ওই মানুষটাকে ভীষণ দেখতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে, কিন্তু নিরুপায় সে। ওই মানুষটা তো ধরাছোঁয়ার বাইরে, তার কল্পনায় অবস্থান করছে। ঝিলমিল ঠিক করেছে বিয়ের পর সে তার স্বামীর সাথে মোটেও চিৎকার চেঁচামেচি করে কথা বলবে না। সে হবে তার ভালোবাসা, তাকে তো মাথায় তুলে রাখতে হবে। বাবা নিজের কাজের ব্যস্ততার জন্য, পাশাপাশি যৌথ পরিবার হওয়ার কারণে অনেক দূরে কোথাও ঘুরতে যেতে পারে নাই। সে কখনো সমুদ্রের বুকে নিজেকে উজাড় করে যেতে পারে নাই, পাহাড়ের কোলে হারিয়ে যেতে পারে নাই। ইচ্ছে আছে অনেক স্বপ্ন পূরণ করবে সেই কল্পমানবের হাত ধরে। তার কাঁধে মাথা রেখে ভাবনা চিন্তা শেষে শীতে কাঁপতে কাঁপতে নিচে নেমে এলো। দরজায় পা রাখতেই শুনতে পেল ফোন বাজতে। এগিয়ে যেতে যেতে ফোন কেটে গেল। ঝিলমিল দেখলো রোদ্দুর তাকে ফোন করেছে। অবাক হলো, এই অভদ্রটা তাকে ফোন করেছে কেন? কি আজব, এটা তো পৃথিবীর 8ম আশ্চর্য। ঝিলমিল ফোন ব্যাক করলো না। অযথা বকবক করে ফোনে টাকা নষ্ট করার শখ নাই তার। যার প্রয়োজন সে আবার ফোন দিক। আর তার আবার কিসের ঠেকা? 10 মিনিট বাদেই পুনরায় ফোন বেজে উঠল। এইবার ঝিলমিল রিসিভ করে কানে ঠেকালো। ওপাশ থেকে রোদ্দুর বলল, ভালো আছিস? ঝিলমিল বিস্ময় চাপিয়ে বলল, ভালো আছি, সব সময় ভালোই থাকি। তুই আমাকে কেন ফোন করেছিস? কি সমস্যা? একটু দরকার ছিল তোর সাথে, সময় আছে?
ভাই তুই এত ফর্মালিটিস না দেখে কি বলবি তাই বলে ফেল। তোর এই ভালো ভালো কথা শুনে আমার মনে ব্যাপক সন্দেহ জাগে। ঝিলমিল ঠেস মেরে কথাটা বলল। রোদ্দুর এত কিছু গায়ে না লাগিয়ে সরাসরি বলল, তুই নাকি সানিয়ার ছবিটা সবাইকে দেখিয়েছিস? সানিয়া? এটা আবার কে? কোন খ্যাতের মূলা? আরে ওই যে আমার গার্লফ্রেন্ড যার ছবি ছিল তোর কাছে, তুই যে সবাইকে দেখিয়ে দিতে চাইলি না। ঝিলমিল মাঝপথে থামিয়ে দিয়ে বলল, হইছে এত বলতে হবে না, আমি বুঝতে পারছি। তো তোর গার্লফ্রেন্ডে আবার কি কেস? আমাকে কেন ফোন করেছিস? দেখ ভাই, তোর গার্লফ্রেন্ডের কিচ্ছা কাহিনী শোনার বিন্দু মাত্র ইচ্ছা নেই আমার। তা আমি কিভাবে বলি? রোদ্দুর বিরক্ত হয়ে বলল, উফ, বেশি কথা বলিস তুই। আমি কি বলেছি তা তো আগে শুনবি, তাই না? তা না করে আগেই নিজের মতো প্যাচ প্যাচ করা শুরু করে দিয়েছে। ঝিলমিল ফোঁস করে উঠল, এত বড় কথা! নিজের প্রয়োজনে ফোন দিয়ে কাজের কথা না বলে তাকে আজে বাজে কথা শোনানো হচ্ছে। ঝিলমিল ফোন কেটে দিল। যা, আর বলবেই না কথা, অসভ্য ছেলে একটা, নিশ্চয়ই গার্লফ্রেন্ডকে চেয়ে ফেসে গিয়েছে, যত সব। রোদ্দুর আরও কয়েকবার ফোন করলো, ঝিলমিল পাত্তা দিল না, ফোন সাইলেন্ট করে রেখে দিল। সানিয়া সকাল সকাল রোদ্দুরের সাথে কথা বলে ক্লাসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। বাড়িতে মা বাবার সাথে বিয়ের ব্যাপারে কথা বলা হয়নি এখনো, খুব শীঘ্রই কথা বলতে হবে। ক্যাম্পাসের গেটে পা রাখতেই তানবীরকে দেখতে পেল। তানবীর এগিয়ে এসে বলল, তোমার জন্যই ওয়েট করছিলাম। এত দেরি হলো যে? আজকে কোথাও ঘুরতে যাবে? না, জানো আমি বিয়ে করছি। তানবীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, মিথ্যে কথা, ফাজলামি করছো? রোদ্দুর বলল দ্রুত বিয়ে করতে চায় সে, তাই সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব। পাগল নাকি? এটা তোমার বিয়ের বয়স, এখন তুমি বিয়ে করবে? আঙ্কেল আন্টি রাচি, শোনো সানিয়া, তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। দয়া করে উল্টাপাল্টা কাজকর্ম কিছুই করবে না, জীবন নষ্ট করো না। বিয়ে করলে তুমি এখনকার এই স্বাধীনতা পাবে না, তখন তোমার জীবনটা রোদ্দুরের আয়ত্তে চলে যাবে। বুঝতে পারছো তুমি? বুঝার চেষ্টা করো। সানিয়াকে দ্বিধাগ্রস্ত দেখালো। রোদ্দুরকে তো বলেই দিয়েছে সে রাজি, এখন মা বাবাকে বললে কিভাবে রিয়াক্ট করবে বুঝতে পারছে না। আবার তানবীরের কথাগুলোও ফেলে দেওয়ার মতো না। প্রেমে থাকা অবস্থায় রোদ্দুর অতিরিক্ত অধিকার ফলায়, আর একবার বিয়ে হয়ে গেলে তো কথাই নেই। তাহলে এখন কি করবে? তানবীরের সাথে আর কথা হলো না সানিয়ার। তবুও তানভীর নিজের মতো করে তাকে বোঝাতে লাগলো সে যেন কিছুতেই বিয়েটা না করে। অবশেষে সানিয়া বলল, দেখো, আমি রোদ্দুরকে কথা দিয়েছি আর ওকে ভালোবাসি আমি। আমার বিশ্বাস রোদ্দুর এমন নয়, তাকে অনেক দিন থেকে চিনি আমি শীঘ্রই মা বাবার সাথে কথা বলবো। আর হ্যাঁ, বিয়ের প্রথম দাওয়াতটা আমি তোমাকেই দিচ্ছি, চলে এসো কিন্তু। সানিয়া চলে গেল। তানবীর হা করে তাকিয়ে রইল। রোদ্দুর সন্ধ্যার পর তার আসন্ন বিয়ে নিয়ে বন্ধুদের সাথে আলাপ আলোচনা করছিল। বাড়িতে কিভাবে বিয়ের কথাটা বলা যায় সেটাই ভাবছিল। গতকাল মনে হয়েছিল ঝিলমিলকে দিয়ে কথাটা বলাবে, কিন্তু মেয়ের যা চটাং চটাং জবাব, তাতে তাকে দিয়ে কাজ হবে বলে মনে হয় না। তাই বাধ্য হয়ে বন্ধুদের শরণাপন্ন হতে হলো। হাসান হঠাৎ বলল, তোর বাড়ি থেকে যেহেতু সমস্যা নেই, তাহলে তুই একটা কাজ করতে পারিস। তুই সানিয়াকে এখান থেকে মানে কাজী অফিসে বিয়ে করে সরাসরি বাড়ি নিয়ে যা। গিয়ে বলবি বিয়ে করে তোমাদের জন্য বউ নিয়ে এলাম, তখন আর কোনো সমস্যাই হবে না। রোদ্দুর চিন্তিত হয়ে বলল, বলছিস তাই করব? সানিয়া কি রাজি হবে, কিংবা ওর পরিবার? সানিয়া তোকে বিয়ে করতে যেহেতু রাজি হয়েছে, তাহলে যেভাবে বিয়ে করবি ও সেভাবেই রাজি হবে। তুই ওর সাথে কথা বল, ওকেও বল একেবারে বিয়ের পর ওর বাবা মাকে জানাতে। যেহেতু ওর বাবা মায়ের একমাত্র মেয়ে, তাই ওখান থেকে ও কোনো সমস্যাও হবে বলে আমার মনে হয় না। রোদ্দুরের পছন্দ হলো এই প্রস্তাবটা, এটাই করতে হবে। আজ রাতেই সানিয়ার সাথে কথা বলে সামনে শুক্রবার বিয়েটা সেরে ফেলতে হবে। বাড়ি এসে মায়ের কথা শুনে ঝিলমিলের মাথায় হাত। সকাল সকাল বাড়ির ছেলে মানুষেরা যে যার কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর বাকিরা কেউ রান্নাঘরে রান্নার কাছে ব্যস্ত, কেউ বাগানে পানি দিচ্ছে, আবার কেউ অন্যান্য কাজকর্ম করছে। ঠিক সেই মুহূর্তে বাসখাই শব্দে কলিং বেল বেজে উঠল। মাহমুদ সরকার গিয়ে দরজা খুলে দিলেন। আগত ব্যক্তিটিকে তিনি চিনেন, এই পাড়ার মাস্টারমশাইয়ের শালা তিনি। সালাম দিয়ে ভেতরে আসার অনুরোধ করলেন। ওনার নাম শাহ আলম। উনি বললেন, ভাই সাহেব, এসেছিলাম তো একটা গুরুত্বপূর্ণ কাজে, কিভাবে কি বলবো বুঝতে পারছি না। জি জি, অবশ্যই বলবেন, একটু বসুন, আমি চা দিতে বলছি। ততক্ষণে বসার ঘরে ফজলুল সরকার, মনোজ সরকারেরও উপস্থিতি ঘটল। সবাইকে উদ্দেশ্য করে তিনি বললেন, সবাই যেহেতু আছেন, তবে একটা কথাই বলে ফেলি। বলছিলাম আমার ভাগ্নে সাইফুলের কথা। ছেলে তো মাশাল্লাহ বড় হয়েছে, বিয়ে শাদীর কথাবার্তা চলছে অনেক দিন ধরেই। আজ ওর মাকে বলল তার পছন্দ রয়েছে, জানালো আপনাদের বাড়ির মেয়ের কথা। ফজলুল সরকার হেসে বললেন, কোন মেয়ে বলুন তো? আমাদের বাড়িতে তো এখনো
অবিবাহিত 3টি মেয়ে রয়েছে। আজ্ঞে, সাইফুল বলল মাহমুদ ভাইয়ের ছোট মেয়ে ঝিলমিল মামুনির কথা। ওদের মধ্যে নাকি চেনা পরিচয় রয়েছে অনেক দিনের। দুলাভাই নিজেই আপনাদের সাথে কথা বলতে আসতো, কিন্তু একটু ব্যস্ত থাকায় আজ আমাকে পাঠালেন। আপনারা কি বলেন? আপনাদের মতামতটা শুনতে চাই। সবাই চুপ, একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। মাহমুদ সরকার বললেন, ভাই সাহেব, আমাদের তো বাড়িতে আলাপ আলোচনা করতে হবে। আগে ভাগেই তো কোনো কথা বলতে পারছি না। সাইফুলকে তো অনেক আগে থেকেই চিনি, ভালো ছেলে, তবুও মেয়ের মতামত ছাড়া কিছুই বলতে পারছি না। না না, ঠিকই আছে, অবশ্যই আপনারা মেয়ের মতামত নেবেন। আমি তো শুধু বিষয়টা আপনাদের জানিয়ে রাখলাম। বিয়ে শাদী তো আর তাড়াহুড়োর ব্যাপার নয়। আমরা আপনাদের উত্তরের অপেক্ষায় থাকব। তাহলে আজ উঠি। উনি চলে গেলেন। ফজলুল সরকার সেজু ভাইয়ের উদ্দেশ্যে বললেন, সম্বন্ধ কিন্তু খারাপ না, ছেলে ভালো, পরিবার ভালো, ভেবে চিনতে দেখতে পারিস। তিনি মাথা নাড়িয়ে বললেন, আমি শিমুর সাথে কথা বলে দেখি। সবাই যে যার মতো কাজে চলে গেলেন। মাহমুদ সরকার তার স্ত্রীর সাথে ঘটনাটা নিয়ে আলোচনা করলেন। তিনি তো প্রস্তাবটা শোনার সাথে সাথেই রাজি, তবে মেয়ের বাবা হিসেবে তিনি একটু দোনমনো করছিলেন। বললেন, বড় মেয়েটার বিয়ে দিলাম, ছোটটাকেও এত তাড়াতাড়ি বিদায় করে দিব? ভালো, সম্বন্ধ এলে পায়ে ঠেলে দিতে হয় না। আর একটা কথা ভেবে দেখো, বড় মেয়েকে তো অনেক দূরেই পাঠিয়ে দিয়েছি, ও চাইলেই আমাদের কাছে আসতে পারবে না। কিন্তু ঝিলমিলের বিয়ে যদি সাইফুলের সাথে হয়, তাহলে ও এখানেই থাকবে, যখন তখন আমাদের সাথে আসতেও পারবে। তবুও মেয়ের বিয়ে আমি এখনই দিতে চাচ্ছি না, যাক আরও 2-1 বছর, তখন ভেবে চিন্তে দেখব। শিমু কোনো কথা বললেন না, তবে সে মনে মনে চাচ্ছে মেয়ের এই সম্বন্ধের সকলে রাজি হয়ে যাক। এর আগেও টুকটাক সম্বন্ধে এসেছিল, কিন্তু তারা সেভাবে গায়ে লাগায়নি। কিন্তু এইবারেরটা ফেলে দেওয়ার মতো নয়। যাই হোক, যাদের বাড়ির মেয়ে তারা রাজি না হলে তার একার পক্ষে তো আর কিছু করা সম্ভব নয়। ঝিলমিল বাড়ি আসার পর তাকে জানানো হলো। এমনিতেই সেদিনকার ঘটনার পর থেকে তার মন মেজাজ সাইফুলের উপর খারাপ ছিল। আজ সেটা সপ্তমে গিয়ে পৌঁছালো। এরপর রাস্তাঘাটে দেখা হলে আচ্ছা করে কিছু কথা শুনিয়ে দিতে হবে। বেটার সাহস কত বড়, বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছে। সাইফুলের সাথে মোটেও তার কল্পমানবের মিল নেই। সে তো আকাশপুরী থেকে পঙ্খিরাজ ঘোড়ায় চেপে আসা রাজকুমারকে বিয়ে করবে। ওই তো দাদি আগে রূপকথার গল্প শোনাতো না, রাজকন্যাকে দুষ্কৃতিকারীদের হাত থেকে বাঁচাতে 7 সমুদ্র পাড়ি দিয়ে রাজকুমার আসে। তার জন্য ঠিক সেই রকম ভালো রাজকুমার আসবে। তখন থাকবে পূর্ণিমা রাত, রাতের আলোয় ছেয়ে যাবে চারিপাশ, আলোকিত হবে তার জীবনটাও। রেহেনা খাতুন এই সম্বন্ধে সন্তুষ্ট হলেন না, তার অন্যরকম ইচ্ছা আছে। সবকটা নাতনিকেই ভালো ঘরে বিয়ে শাদী দিয়েছেন, বাকিগুলোকেও দিবেন। তবে ঝিলমিলের বেলায় অন্যরকম ইচ্ছা পোষণ করেন তিনি, যদিও কাউকে জানানো হয়নি। সময় সুযোগের অপেক্ষায় রয়েছেন। আজ বিয়ের সম্বন্ধে আসায় সত্যিই মনে হলো ঝিলমিল অনেক বড় হয়ে গেছে, অন্তত বিয়ে দেওয়ার যোগ্য। তিনি শীঘ্রই তার ইচ্ছে সকলের সামনে ঘোষণা করবেন। সন্ধ্যা নাগাদ রোদ্দুর অফিস থেকে সরাসরি বাড়ি ফিরল। বিছানায় গা এলিয়ে দিতেই কলিং বেল বেজে উঠল। বিরক্তিতে নাকমুখ কুচকে উঠে বসল। দরজা খুলে দেখতে পেল রায়হান আর শম্ভিক এসেছে। রোদ্দুর বলল, ধুর শালা, অসময়ে এন্ট্রি নিস কেন? মাত্রই শুয়েছিলাম। শৌভিক রোদ্দুরের কাঁধে হাত রেখে বলল, আরে বন্ধু, রাগ করিস কেন? ওপরে আসার পথে তোর পাশে অ্যাপার্টমেন্টে একটা মেয়েকে দেখলাম। মেয়েটা কে রে? হেব্বি দেখতে, সেটিং করে দে না। তোর মতো আমি সারাদিন মেয়ে দেখে বেড়াই নাকি? পাশের বাড়ির কোন না কোন মেয়ে আমি দেখি তো নাই কখনো। ভাই, আমার এসব ঘটকালি করতে বলিস না তো, এসব সম্ভব না আমার দ্বারা। নিজের সেটিং নিয়েই টেনশনে বাঁচি না। ধুর বেটা, তুই আস্ত একটা নিরামিষ। এত সুন্দরী নারীও তোর চোখে পড়ে না, ওই চোখ রেখেছিস কেন? রায়হান দুজনের মধ্যে এসে দাঁড়ালো, দুজনকে থামিয়ে দিয়ে বলল, রোদ্দুরের গার্লফ্রেন্ড আছে, তাই সে কারো দিক নজর দেয় না। আর এইদিকে সৌভিকের কেউ নেই, তাই রাস্তায় যারে দেখে তারাই ওর ভাল লাগে, তার সাথেই পীড়িত করতে মন চাই। আমাদের রোদ্দুর হচ্ছে সর্বদা হেকনারিতে আসক্ত, ওকে দিয়ে এসব হবে না। রোদ্দুর বলল, আমার আর সৌভিকের ব্যাখ্যা দিলি, এইবার নিজেরটাও দে। তুই কোন পর্যায়ে আছিস? আমি মাঝামাঝি পর্যায়ে আছি। মা প্রতিদিন একটা করে পাত্রে দেখায়। এক জায়গায় কথাবার্তা কিছু এগিয়েছে, সামনে মাসে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। রায়হান কথাটা বলে দুজনের দিকে তাকালো। রোদ্দুর তৎক্ষণাৎ লাফিয়ে উঠে বলল, আরে কংগ্রাচুলেশনস দোস্ত। কেমনে কি? আমি কিন্তু বিয়েতে আগাম দাওয়াত চাই। এখন বল, ভাবির নাম কি, কোথায় থাকে, আমাদের দেখাবি না?
দুজনেই হন্তদন্ত হয়ে রায়হানকে ধরল। রায়হান ওদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বলল, যা শালা, বিয়েই করব না। এমন আদেখা মানুষের মতো হাউকাউ করিস কেন? রোদ্দুর সুর টেনে বলল, বন্ধু করছে বিয়ে, টোপর মাথায় দিয়ে। বন্ধুর বিয়েতে যাব, কবজি ডুবিয়ে খাবো। তৎক্ষণাৎ সৌভিকও তাল মেলাতে লাগলো, শুধু গান নয়, এবার নাচানাচিও শুরু করে দিল। রায়হান বিতৃষ্ণা নিয়ে দুই বন্ধু নামক পাগলের দিকে তাকিয়ে রইল। বিয়ের কথাটা যে কোন কক্ষণে তুলতে গেছিল কে জানে। তারপর রোদ্দুরের ওখানে ওরা আরও অনেকক্ষণ ছিল। রাতে না খাইয়ে রোদ্দুর ছাড়লো না। ওরা বেরিয়ে যাওয়ার পর রোদ্দুর সানিয়াকে ফোন করলো। সে নিজের সিদ্ধান্তটা সানিয়াকে সকালেই জানিয়ে রেখেছিল। সানিয়া বলেছে ভেবেচিন্তে রাতে জানাবে। এখন রোদ্দুরের কথাই রাজি হয়ে গেল। তার কাছে এই বিষয়টা যুক্তিসঙ্গত মনে হচ্ছে। এখন মা বাবাকে বললে তারা হয়তো রাজি হবে না, কিন্তু একবার বিয়ে করে সামনে উপস্থিত হলে তখন আর মানা করতে পারবে না। রোদ্দুর বলল,